আসলে আমার দুই বউ ছাড়া ভালো লাগে না, আমার দুই পাশে দুই বউ থাকবে, এটাই হচ্ছে গিয়ে মেইনলি ব্যাপার। নেলা নয়া মাতাল সাইড কইরা জিনিস ডালেন কাইট কইরা লেবুর লগে বরফ মাইরা মিক্সিং দেন টাইট কইরা। তিশা এটা নিয়ে আমার সাথে ঝামেলা শুরু করে প্রথমে থাপ্পড় মারছে আমারে দুইটা, ঠিক আছে? তাই নাকি? হ্যাঁ, দুইটা থাপ্পড় মারছে আমাকে। 2.5 ঘন্টা ওরা 5 জন মিলে একটা রুমের মধ্যে আটকে রেখে টর্চারিংটা করলো। আমার ছেলেকে আলাদা রুমে রাখছে, ঠিক আছে? তারপরে আমাকে খাটের ওপর বসাইছে, আহাত আমাকে লাথি মারছে, ভাই আমি খাট থেকে পড়ে গেছি। আবার ওরা সারাটা রাত 5 জন মিলে ওই রুমটার মধ্যে টর্চার করছে। তারপরে বলতেছে কি যে এই ভিডিও তুই করিস, তার মানে তোর সাথে পাশের বাসার ভাবির লিংক আছে, তোরে পাশের বাসার ভাবি পাঠাইছে, না হলে তোরে আরশ খান পাঠাইছে। মানে নানান জনের নাম নিতেছে ওই জায়গার মধ্যে। আমি যখন বলতেছি যে না কেউ না কেউ না, আমাকে কেউ পাঠায় নাই, তখন ও আমার হাতের উপর পাড়া দিয়ে দাঁড়াইছে, কয় কি এখন এই পাড়াটা তোর গলার উপর দিব, সত্যি কথা বল তোরে কে পাঠাইছে এখানে। হ্যালো সেরি ভানি, সবার কি অবস্থা? বন্ধুরা, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় যে টাইপের নাটকগুলো চলছে কিংবা যে টাইপের কীর্তিকলাপ আপনারা সবাই দেখেছেন, তাও কি আবার এই পবিত্র রমজান মাসে এদিন দেখে আমাদের পাশে কেউ নাই দেখে নিয়ে ওরা আমাদের দুজনের সারাটা রাত এরকম নির্যাতন। বন্ধুরা, আমরা কিন্তু মন মানসিকতার দিক থেকে বেশি একটা সুস্থ স্বাভাবিক থাকার কথা নয়, তাই না? কারণ আমরা সোশ্যাল মিডিয়া আসি কি এক্সপেকটেশন নিয়ে, যে ভালো কিছু দেখবো, ভালো কিছু শিখবো। বাট যে টাইপের সিনপাট আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, একে তো মনে করেন এই মেয়েটা আছেই যার কিনা নাচানাচি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, নেলা নয়া মাতাল সাইড কইরা জিনিস ডালেন কাইট কইরা। এবং সেই সাথে আহাত আর তিশা 2 দিন পর পর তাদের বলে সংসারে ভেঙে যায়। মানে বন্ধুরা, অন্যদের জীবন নষ্ট করে, অন্যদেরকে বাড়ি ঘরে ডেকে তাদেরকে অত্যাচার করে, মারধর করে, তারপরে লাস্টে সেই সময় ব্যাপার থেকে বাঁচার জন্য নিজেদেরই সংসার ভেঙে যায়। বন্ধুরা দেখুন, নাটক যেটা হয়েছে অ্যাকচুয়ালি নাটক আসলে এটা নয়, এটা ছিল অ্যাকচুয়ালি একটা ট্রেলার। আসল নাটক যেটা বন্ধুরা হওয়ার কথা ছিল, আপনারা হয়তো অনেকেই জানেন না, অর্থাৎ যেটি ওরা বাস্তবায়ন করতে চেয়েছিল সেটি তো ওরা সফল হয়নি, তার আগে ফান্ডা ফুটে গিয়েছে। এখন সেই টাইপের ফান্ডা আসলে কি, সেগুলো আপনাদেরকে আপনাদের এই ভাই আজকে জানাবে। তবে ভিডিওর শুরুতে সবাইকে শুধু ছোট্ট করে একটা রিকোয়েস্ট করব, যে নতুন যারা এখানে আছেন তারা সবাই কিন্তু মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই ভাইটির পাশে কিন্তু সবাই থাকবেন। আর ভিডিওতে মনে করো অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। বন্ধুরা, মেয়েটির নোংরা নাচ, নোংরা পোশাক অথবা নোংরা ভিডিও যেগুলো কিনা সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে, আমি তো ভাইরাল সেই কবে থেকে, আমি যেদিন থেকে জন্মেছি সেদিন থেকে ভাইরাল। এসবের বিরুদ্ধে আপনাদের এই ভাই যথেষ্ট ঘোর প্রতিবাদ করেছে। মেয়েটিকে যেভাবে রোস্ট করা দরকার সেভাবে কিন্তু আমি করেছি, প্রতিবাদ কিন্তু আমি করেছি। এখন বন্ধুরা, আমার কথা হচ্ছে, একটি মেয়ে নোংরা, সে নোংরা অশ্লীল ভিডিও করে, সে তার অশ্লীল কাজকর্মের জন্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত, তাই না? তো আমার কথা হচ্ছে, সে তার জায়গায় অশ্লীল, সে তার জায়গায় খারাপ, সে তার জায়গায় প্রস্টিটিউট, সেটা দিয়ে তো আমাদের কোনো লেনা দেনা নাই, তাই না? আমার কথা হচ্ছে, একটা মেয়ে অশ্লীল বলে কিংবা প্রস্টিটিউট বলে কিংবা সে খারাপ বলে, তাকে বিয়ের আশ্বাস দিয়ে, সংসারের আশ্বাস দিয়ে, তার ছেলের বাবা হওয়ার আশ্বাস দিয়ে বাড়ি ঘরে ডেকে নিয়ে মারধর করে, অত্যাচার করে বের করে দেওয়া, এটা কোন জায়গার নিয়ম বলুন তো? আরে ভাই, একটা মেয়ে অশ্লীল, সে খারাপ, সে রাস্তার মেয়ে, সে রাস্তার মধ্যে থাকে, ধরে নিলাম মেয়েটাকে আমি যা বলেছি তার থেকে বেশি কিছু ধরে নিলাম খারাপ, হয়তো আমি কমে বলে ফেলেছি, কিন্তু তাতে তোমারা ক্যা? বন্ধুরা, মেয়েটাকে মারধর করে, জোর করে ভিডিও করে, সাদা কাগজে সই নিয়ে অত্যাচার করে, রীতিমতো টর্চার করে, তারপরে মেয়েটাকে 200 টাকা দিয়ে বাড়ি থেকে ভাগিয়ে দিয়েছে। ভাইয়া, আমি ও আমাকে বিয়ে করবে বলে নিয়ে গেছে, আমি আমার এখানে জব ছেড়ে দিছি, আমি বাসা ছেড়ে দিছি, আমি এখন আছি আমার বান্ধবী বাসায়, ঠিক আছে? আমি যে ওইখান থেকে এখানে আসছি, আমাকে মাত্র 200 টাকা দিছি, আমি ওইখান থেকে এখানে আসছি, ভাই আমি অনেকটা হেল্পলেস হয়ে আছি। না মানে এগুলো কেন করলি বলতো? যদি সত্যি একটা এতিম ছেলের বাবা তুই হবি, যদি সত্যি তোর সংসার করার ইচ্ছা থাকে, কিংবা তোর 2টা বউ ছাড়া ভালো লাগে না, মানুষ ভাত খায়, সে বউ খায় ভাতের বদলে। আসলে আমার দুই বউ ছাড়া ভালো লাগে না, আমার দুই পাশে দুই বউ থাকবে, এটাই হচ্ছে গিয়ে মেইনলি ব্যাপার। তুই যদি এফোর্ড করতে পারস, কিংবা তুই যদি ভরণ পোষণ দিতে পারস, যদিও বা তুই পারস না, কারণ তুই একটা চির ভাদাইমা, তোর মন চাই দেখলে কারণ নিচে ঠাস ঠাস প্রথমে লাগায় কতক্ষণ, পরে জিগে যে কেমন আসত বল। কিন্তু মেয়েটাকে তোরা মারধর, টর্চার অথবা বিভিন্ন ভিডিও করে, জোর করে, স্ট্যাম্পে কিংবা সাদা কাগজে শুয়ে রেখে বাড়ি থেকে বের করে দিলি, অতঃপর সোশ্যাল মিডিয়ায় সে পোস্ট দিয়ে ভালো সাজার জন্য, যে আমি জানতাম না, আমার দ্বারা আবার আর একটা ভুলে গিয়েছে। এই সমস্ত নাটকগুলো কেন করলি রে? কে রে হারামজাদা, তুই কি একটা ঝাড়স? তুই এক বাবার পদিস না? এবারে তোকে কি ঘোড়া কৃমি কামড়ায়? আর ঘোড়া কৃমি কি কামড়াবে? তুই নিজে একটা ঘোড়া কৃমি, দেখেন না অবস্থাটা কি। তুই দীপাকে এক রুমের মধ্যে রেখে পাশের রুমে গিয়ে তুই তিশার সাথে পরীক্ষা করেছিস। আমার বেডরুম হচ্ছে আমাদের নিজের বাসা, তো মানে ফার্স্ট ওয়াইফের সাথে যে বাসা ছিলাম আমরা, আমার নিজের বাসায়, তো আমার বেডরুম এটা, বেডরুমের পাশেই হচ্ছে গিয়ে আমার অফিস রুম। আমি সারা রাত হচ্ছে আমার অফিস রুমে থাকি, হেডফোন লাগায় হয়তো গেম খেলতেছি, মেল এডিট করতেছি বা কিছু একটা। তো এই কারণে হতো কি, যে আমি যদি গেমও খেলি বা হচ্ছে এডিটও করি, তো আমার হচ্ছে যে আমি পিসিতে হেডফোন লাগানো, তো হেডফোনে যদি আমি মেসেঞ্জারে কারোর সাথে কলে থাকি, এটা বোঝার কোনো উপায় নেই। আর যেহেতু তার সাথে আমার একটা ডিসটেন্স অলরেডি চলতেছে, তো এখানে সেও খোঁজ নেওয়ার কোনো দরকার নেই। আবার যখন আকি তার আয়েশার বাবার কথা বলে, তখন আবার তুই লাইভে এসে এই টাইপের কথাবার্তা বলেছিস। আয়েশার বাবার প্রেক্ষিত যেন অন্য কারো মুখে না আসে, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার ছেলে যখন বড় হবে তখন আমাকে ডিরেক্টলি বলবে যে বাবা,
ঠিক আছে? তো আয়াসের বাবা হিসাবে পরিচয় দিয়ে আমার নাম ভাঙায় খাইতে হবে না। আর অতঃপর তুই লাস্টে এই কাজটা করলি কেন করলি রে বলতো? আহাদের সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়েছে, আমার এই গোসল নিয়ে পর্যন্ত ওরা খোটা দিছে। তুই কি বুঝাতে চাচ্ছিলি যে আমার জামাই তোর সাথে থাকছে, তুই এজন্য তুই গোসল করছিস? বেটা যে কাজটা করেছিস না, বিশ্বাস কর সোশ্যাল মিডিয়ার সবাই মিললে যদি তোকে ধরে পিটে ছাল তুলে যদি মনে কর রাস্তার মধ্যে উল্টা করে ঝোলা রাখে না, তাও এটির বিচার কখনো সম্পূর্ণ হবে কিনা সেটার পেছনে রয়েছে আমাদের সন্দেহ। এই যে বন্ধুরা সালভি ইসলাম চৌধুরী অনেক পেজে দেখতেছি আমাকে মানে অনেক বাজে কথা বলতেছে, পতিতা বলতেছে, দেহ ব্যবসায়ী বলতেছে। আরে ভাই, এখন পর্যন্ত কেউ প্রুফ দিছে যে আমি কারোর সাথে শুয়ে আসছি? আমি কারোর সাথে শুয়ে আসি নাই। হ্যাঁ, আমি শর্ট কাপড় পরে ভিডিও করছি, আর্ন করছি আমার ছেলের জন্য, আমি আমার ছেলেকে ফালায় দিই নাই। বন্ধুরা দেখুন, আমি প্রথমে বলেছি আমি এগুলোকে কখনো সাপোর্ট করি না। আপনার ছেলের ভবিষ্যৎ আপনি গড়বেন কিংবা আপনি নিজের ভবিষ্যৎ নিজে গড়বেন, কিন্তু এগুলো কিন্তু কোন রকম কোনো সমাধান নয়। অর্থাৎ অশ্লীলতা কিংবা এই টাইপের ছোট হাফ প্যান্ট কেটে এইভাবে ডান্স করে এগুলো করে কখনো কেউ স্থায়ীভাবে ভাইরাল হতে পারে না। এগুলো কোনো সমাধান নয়, কারণ অতীতে আমি অনেককেই দেখেছি বাট তারা বেশি দিন সোশ্যাল মিডিয়া স্ট্যান্ড করতে পারে না। কিন্তু বন্ধুরা যেমনটা কিনা আমরা সবাই জানতে পেরেছি, মেয়েটি কি করে, মেয়েটির ব্যাকগ্রাউন্ড আসলে কি টাইপের ভিডিও কন্টেন্ট আপলোড করে থাকে, এগুলো কিন্তু আহাত সবকিছু দেখিয়ে নিয়েছে, তাই না? আচ্ছা ভাইয়া, আপনি আমার সাথে কথা বলতেছেন, আমার সাথে আপনি বিয়ে করবেন? আপনি আমার প্রোফাইলটা চেক না করে আমাকে বিয়ে করবেন? না না, একদম সেটাই তো। আর বন্ধুরা, এটা একটি ছোট্ট বাচ্চাও বলতে পারে যে কেউ কাউকে কখনো খোঁজ খবর না নিয়ে বিয়ে শাদী করে না। আর ওরা তো চালাকের বাপ। তো আমার কথা হচ্ছে, জেনে শুনে যখন কিনা তুই সবকিছু জানোস এই টাইপের ভিডিওগুলো মেক করে, সবকিছু জেনে শুনে বিয়ে করার পরও এই সময় তো জের ধরে মেয়েটাকে মারধর তোরা কেন করেছিস বলতো? কিরে তিশা, ভেন্ডির ঘরে ভেন্ডি, মায়েরা মঞ্চা খাওয়া দিয়ে তোকে ডেন্ডি, তুই কি গুন্ডা সন্ত্রাস? মানে তোরা কি ঢাকা শহরে কি সন্ত্রাসী করতে এসেছিস? তোর মা বরগুনার মধ্যে বিশাল কিচ্ছা কাহিনী করে আসছে, যার কারণে কিনা তোরা গ্রামে পর্যন্ত যেতে পারিস না ভোটের জন্য, কারণ ভোটের আইডি তো তোদের নাই। বাসের পর তোর ছেলের তোর মাকে পেলে উত্তম মতন দিতেও পারে, বলা যায় না। তো তুই কি সাবারে এসে এগুলো করবি? বন্ধুরা, এখানে ঘটনা কি হচ্ছে শোনেন। আহাত মেয়েটাকে বলেছে যে দেখো, তুমি যাই করতে আগে তোমার বর্তমান যে সমস্ত ভিডিওগুলো আছে সোশ্যাল মিডিয়ায় সেগুলো সমস্ত কিছু তুমি ডিলিট করে দাও, আর নইলে কিন্তু জনগণ আমাদেরকে ধুবে তিনজনকে, ঠিক আছে? তো বন্ধুরা, মেয়েটা যথারীতি তাই করেছে ওর এবিলিটি অনুযায়ী। বন্ধুরা, এখানে ঘটনা কি হয়েছে, মেয়েটার প্রোফাইলে যে টাইপের অশ্লীল ভিডিওগুলো ছিল সেগুলো তো মেয়েটা ডিলিট করে দিয়েছে আদের কথা অনুযায়ী, তাই না? বাট এমন একটি প্রোফাইল ওর সোশ্যাল মিডিয়ায় ছিল যেটির অ্যাক্সেস হয়তো ওর হাতে ছিল না। সেই সমস্ত ভিডিওগুলো বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়া আগেই ভাইরাল হয়েছে, তার মধ্যে কিছু কিছু ভিডিও আমার হাতে এসেছে যেগুলো দিয়ে কিনা আমি ভিডিও করেছি। বন্ধুরা, যেটা কিনা যার কাছে অ্যাক্সেস নাই সেটা তো মেয়েটার আর কোনো দোষ নেই, তাই না? ফেসবুকে প্রোফাইলটা এক্সিস্ট করে, তো এইটার জন্য কি তোরা পারস যে তোর এই ভিডিওগুলো কোত্থেকে ভাইরাল হলো এর জন্য মারধর করতে? মেয়েটাকে নিয়ে গেলা, বাসরাত করলে, রাত কাটাইলা, মেয়েটাকে নিজের ওয়াশরুম দিয়ে দিলে ব্যবহার করার জন্য। কেন সিটি সাপু, আমি তো ফ্রেশ হবো, আমাকে একটা ড্রেস দেওয়া যাবে? বলছে হ্যাঁ শিওর নাও বলে আমাকে একটা ড্রেস বের করে দিছে, বলছে আমার ওয়াশরুমে যাও তুমি। তারপরে মেয়েটাকে মারধর শুরু করে দিলি। তোর বাবার গায়ে জোরে, তোর বাপের সম্পত্তি, মেয়েটাকে যে মারলি কেন মেরেছিস বল? কিরা ডাইনে নিমক খারাম বেঈমান অশ্লীল রাস্তাঘাটের কোন বাজি। আমি এই পর্যন্ত যে কথাগুলো তোকে বলেছি, যে সমস্ত টাইটেল তোদেরকে দিয়েছি, একটাও ভুল করিনি আমি। তোরা তাদের চাইতে বেশি খারাপ, তোমার কিটের চাইতে তোরা খারাপ। তুই থাপ্পড় দেওয়ার কে মেয়েটাকে বলতো? আজকে ও গরিব বলে, ও এতিম বলে, অসহায় বলে তিশা এটা নিয়ে আমার সাথে ঝামেলা শুরু করে প্রথমে থাপ্পড় মারছে আমারে দুইটা। বন্ধুরা, প্রথমে সবকিছু জেনেছে, তারপর বিয়েটা করাইছে, কিন্তু হজম করতে পারে নাই না, সবকিছু জানা হয়ে গিয়েছে না। বন্ধুরা, আমার কাছ থেকে আসল কাহিনী শুনে, নাটকটা ছিল লং টার্মের, মানে মোটামুটি 1-2 বছর ওরা নাটকটা চালাবে, মেয়েটা কোন ক্যামেরা দেখাবে। বাট যখন দেখতে হজম করতে পারবে না, আমাদের হাতে সবকিছু এসে পড়েছে, তখন মেয়েটাকে মারধর করে কিছু না কিছু একটা করে তো ভাগাতে হবে, তাই না? হজম তো করতে পারবে না, তখন এই কাজগুলো করেছে। শোন ডাইনি, অসভ্য, ফালতু মেয়ে, তুই যে আসলে একটা জারস, এগুলো আরেকবার প্রমাণ হয়ে গিয়েছে। কারণ এগুলোর নাটের গুরু তুই। পাবলিক যারা তোকে সিম্পেথি দিবে না তারা তো বোকা, সব বুঝছস না? কারণ একটা বউয়ের অনুমতি ছাড়া, একটা বউয়ের সম্মতি ছাড়া তার হাজবেন্ড জীবনে বউ বিয়ে করে বাসা আনতে পারবে না, বুঝছস নাই? আর আনলো সেটার সাথে বাসরাত করা কিংবা একসাথে রুম ডেট করা, এগুলো হচ্ছে অসম্ভব ব্যাপার। আর বন্ধুরা, সেই সাথে কতটা বেসিক চালাকেরা ভাবেন, মেয়েটাকে জোর করে ভিডিও করেছে, একটা সাদা কাগজে সই নিয়েছে, মেয়েটির ফোনের মধ্যে যে টাইপের মেসেজ কিংবা চ্যাট গুলো ছিল আহাদের সাথে সেগুলো সব ডিলিট করেছে। তারপরে মেয়েটাকে হুমকি ধামকি দিয়ে ঘুমের কথা বলে 200 টাকা হাতে ধরে দিয়ে তারপর বাসা থেকে বের করেছে। আমি যে ওইখান থেকে এখানে আসছি, আমাকে মাত্র 200 টাকা দিছে, আমি ওইখান থেকে এখানে আসছি ভাই, আমি অনেকটা হেল্পলেস হয়ে আছি। তো বলছে হ্যাঁ রে শোন রে, জোর করে করা ভিডিও কিংবা জোর করে করা কোনো স্টেটমেন্ট, সাদা কাগজে জোর করে সই নেওয়া, তুই জানোস এগুলো যে আদালত কখনো গণ্য করে না। তোরা তো সাধারণ মানুষ। পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় পুলিশ যদি তার আসামিকে জোর করে পিটান পাটান দিয়ে কিংবা টর্চার করে যদি জোর করে কোনো স্টেটমেন্ট বয়ান নেয়, সেটা কখনো গণ্য হয় না। আর তোরা তো সাধারণ মানুষ, ধুঞ্চা মুঞ্চা লুচ্চা মুচ্চা খাস, তোরা কুচ্চা, বুঝোস নাই? তো তোদের কথা কি আদালত কি গণ্য করবে? ব্ল্যাঙ্ক একটা পিডিয়াতে পেপারে আমাদের দিয়ে সিগনেচার করাইছে, কইছে আমি যদি মুখ খুলি, ওরা আমার সাথে যা করছে, আমি যদি মুখ খুলি নাইলে আমার নামে 50 লাখ টাকার মামলা দিবে ওরা। 50 লাখ টাকার
সম্পর্কের মামলা দিবি, একসাথে জীবনে দেখে দিস 50 লাখ টাকা। এই ডাইনে অসভ্য বাইজি বেঈমান নিমক খারাম অশ্লীল কোন এক 17 ভাতারি, তোদের কথা মতো কি কোর্টে সবকিছু চলবে? বন্ধুরা আমার কাছ থেকে আসল কাহিনী শুনেন। মেয়েটি যদি মামলা করে দেয়, যে কাজগুলো ওরা করেছে কিংবা যে ঘটনা ওরা ঘটিয়েছে, ওই সমস্ত লেখামেখাগুলো কোনো কাম হবেই না। ওদেরকে বাইরে সেখান থেকে ওই ডিওচেস ওখান থেকে মারতে মারতে তোমাদেরকে ধরে আনবে, বুঝছো না? আর বন্ধুরা সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এটাই, ওদের কোন জায়গার কোন দুঃসম্পর্কের মামা আছে, যথেষ্ট ভদ্র একজন লোক। তিনি আমাকে ফোন করেছিলেন একদিন, তো ওই লোকটাকে আমি বলেছি যে আঙ্কেল আপনি যেটা বলছেন সেটা আমার দ্বারা কখনো সম্ভব নয়, আমি আপনার কথাটা রাখতে পারলাম না। তো তখন উনি আমাকে বলেছে যে ঠিক আছে বাবু, এই বিষয়ে আমার তোমাকে কিছু বলবো না। আচ্ছা করছে আমি যদি মুখ খুলি, নাইলে আমার নামে 50 লাখ টাকার মামলা দিবে ওরা, আরো অনেক কিছু স্ট্যাম্পে লিখবে, আমার নামে মামলা দিবে। ওর কোন এসপি মামা আছে, আইন কি শুধু ওদের একার? তো আমার কথা হচ্ছে তিনি যেই হোক, পুলিশ অফিসার হোক কিংবা সে আর্মি বিডিআর যে লোকে হোক না কেন, তোদের কথা মতো কি সে সবসময় নাচবে? ক্রাইম করবি তোরা, মেয়েটাকে মারধর করবি তোরা, আটকে রাখবি তোরা, আর ওই লোকটাকে তোদের কথা মতো খালি ধরে ধরে করবে? এগুলো কি হয়? এই বাতুষ্টুনি মেয়ে কোথায় পেয়েছিস এত পাওয়ার? কোন জায়গার গডফাদার তোদের পিছনে আছে বল? তোরা কি প্রধানমন্ত্রীর উপরে, আইনের ঊর্ধ্বে তোরা, আল্লাহ তাআলার উপরে তোরা? বন্ধুরা কত ক্রিমিনাল ভাবেন, মারধর করে আবার বলে গুম করে ফেলবে লাশ। আরে কোন জায়গার কোন এরশাদ শিকদার এসে বলছে এখানে? মহিলা এরশাদ শিকদার তুই না? মানে যে টাইপের কথাবার্তা তুই বলেছিস, আমাকে বলছে আমি মুখ খুললে ওরা আমার নামে আমারে আর আমার ছেলেরে গুম করে ফেলবে। এগুলো করে কি কেউ কখনো পৃথিবীর পার পেয়েছে? বন্ধুরা ভাবেন, সাধারণ একটা ক্রিয়েটার ব্লগার, এদের এত পাওয়ার, এরা যদি সত্যি কিছু হয়ে যেত ওরকম সেগমেন্ট ঢাকা শহরের স্থানীয়, তাহলে বোঝানো অবস্থা কি হইতো? না মানে এরা তো সাভারের স্থানীয় না বন্ধুরা, যারা স্থানীয়, যারা কিনা জ্ঞানী মানুষ, তারা তো কখনো এগুলো করে না। বন্ধুরা এখন ঘটনা কি হয়েছে শোনেন। যেদিন রাতে এই টাইপের ভিডিওগুলো ভাইরাল হয়েছে কিংবা যেদিন আমি আমার ভিডিওটা পাবলিশ করলাম, সেদিন মেয়েটি আমার সাথে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে। এখন বন্ধুরা দেখুন, হঠাৎ করে কেউ কারোর সাথে কন্ট্যাক্ট করলেই যে তাকে অ্যাকসেপ্ট করতে হবে কিংবা তার সাথে কথা বলতে হবে, ব্যাপারটা এমন নয়। কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমাদেরকে অনেক মানুষ অনেক ভাবে ট্র্যাপ করতে পারে। হতে পারতো যে এটা তিশা আর আহাদের কোনো ট্র্যাপ, তাই না? তো বন্ধুরা যখন মেয়েটির আমি লাইভ গুলো দেখেছি, ইভেন মেয়েটির কান্নাকাটি যখন আমি দেখেছি, আমি যথেষ্ট মর্মাহত হয়েছি। বন্ধুরা অনেকে আপনারা হয়তো বলবেন এখানে যে ভাইয়া মেয়েটি তো আসলে খুব একটা সুবিধাজনক নয়, তো ওর কথা আপনি কিভাবে বিশ্বাস করলেন? বন্ধুরা কিছু তো হয়েছে অবশ্যই, তাই না? হতে পারে কিংবা আমরা ধরে নিলাম যে মেয়েটি না হয় 2-4টা কথা বানিয়ে বানিয়ে বলেছে, কিন্তু তাই বলে সবই কি মিথ্যা হবে? কুছ তো হুয়া হ্যাঁ না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা কেন চুপ? ওরা তো এই পর্যন্ত একটা ভিডিও দেয় না, যারা কিনা দিনে 3-4টা করে ভিডিও দেয়, ফেসবুকে যারা কিনা রিলস আপলোড করে ফাঁসিয়ে দেয়, ওরা এখন এই বিষয়ে কেন চুপ? দ্যাট মিন মেয়েটা সত্য বলেছে এবং সে আমাকে ফোন করে যে টাইপের কথাবার্তা বলেছে আপনারা সবাই এখানে শোনেন। আমাকে ভাইয়া কি বলে জানেন? আমাকে যখন মারধর করতেছে, আমি কান্নাকাটি করতেছি, আমাকে বলতেছে কি তুই কান্না করতেছিস, তোর কোন বাপ এই ডিএইচএস এর মধ্যে এসে তোরে বাঁচাই নিয়ে যাবে? এটা আর্মিদের এলাকা, পুলিশ আর্মিদের অনুমতি ছাড়া এখানে পুলিশও ঢুকতে পারে না, তোর কোন বাপ তোরে নিয়ে যাবে এখান থেকে? বন্ধুরা কি বলতেন, ডিওএইচএস এলাকা মানে ডিওএইচএস এলাকাটা তিশার বাপের, ঠিক আছে? মানে আমাদের সেনাবাহিনী, আমাদের দেশের যারা কিনা সৈনিক, তাদের নাম বিক্রি করে ও খাচ্ছে, তাদেরকে ও বদনাম করছে, অথচ ওর নিজেরই কোনো অকাত নাই। নিজেকে যদি কেউ ধরে যে তোর ভোটার আইডি কি ক, তুই যে দেশের নাগরিক সেটার প্রমাণ কি ক, জীবনে দিতে পারবে না। কারণ ওর জন্মের তো কোনো ঠিকই নেই। কোন বাপের পরিচয় আনবে? ভোটার আইডি বলেন, 5টা বাপের নাম 5 জায়গায় দিব না, ছোট ছোট করে একটা করে অক্ষর দিব 5টা বাপের না, মানে ডিওএইচএস। এটা আর্মিদের এলাকা, পুলিশ আর্মিদের অনুমতি ছাড়া এখানে পুলিশও ঢুকতে পারে না। ঠিক আছে, অনুমতি লাগে। পুলিশের যদি সেই টাইপের ওয়ারেন্ট হাতে থাকে যে আমরা কাউকে অ্যারেস্ট করতে চাই, তাহলে অবশ্যই সেনাবাহিনীকে দেখাবে, তখন কিন্তু সেনাবাহিনীকে তো আটকে রাখবে না, তাই না? উল্টো সেনাবাহিনী আরো সহযোগিতা করবে। কিন্তু তুই কি ক্রাইম করে পার পেয়ে যাবি? আমি কান্নাকাটি করতেছি, আমাকে বলতেছে কি তুই কান্না করতেছিস, তোর কোন বাপ এই ডিএইচএস এর মধ্যে এসে তোরে বাঁচাই নিয়ে যাবে? বন্ধুরা মেয়েটাকে মেরেছে, মেয়েটা কান্না করতে পারবে না। ভাবেন কত বড় ক্রিমিনাল তুই, তোর এত তেজ। আফরিন পিয়া, আপনার জামাই অনলাইন অফলাইন অবশ্যই আলাদা, তবে একটা মিল আছে। বেডা 2 জায়গায় লুচ্চা, একটা কেন অনলাইনে ফালায় আপনারে দিছিল জায়গা মতো? আমি জানি আরে চুপ করো, মাথা গরম করে দেবো। দেখছি আমার জামাই লুচ্চা, ওর আর মারে লাগাইছিল একসাথে। বন্ধুরা এবারে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন এদেরকে আমি ধোলাই করি, আপনারা যারা কিনা আমাকে ভুল বোঝেন। বন্ধুরা মেয়েটাকে মারধর করেছে, মেয়েটিকে টর্চার করেছে, মেয়েটিকে জোর করে পিল খাইয়েছে, মানে রাতের বেলা যে আহাদের সাথে সহবাস করেছে না, যেন কনসেপ্ট না করে, আপনারা সবাই বুঝতেই পারছেন, সেই কারণে জোর করে 3-4 জন মিলে পিল খাইয়েছে। তারপরে তিশা আমাকে জোর করে তিশা আমারে 2-3টা ঘুমের ওষুধ ঘুমের ওষুধ না, পিল আমার 2-3টা পিল একসাথে খাওয়াইছে যাতে আমি কনসেপ্ট না করি। আহা তুই একটু ভাব, তোর একদিন তোর আমরা কেউ ধরলাম, তোরা সারাদিন এভাবে পিটাইলাম, মারধর করলাম, উত্তম মাধ্যম দিলাম, সই টই করাইলাম, জোর করে তোরা 3-4টা পঙ্গুর ওষুধ মশুদ খাওয়া দিলাম, তারপরে মনে কর তোকে লাস্টে দিন শেষে 200 টাকা ধরা দেয়া বাসা থেকে ভাগিয়ে দিলাম। তুই কি করতে পারবি বলতো? মাত্র 200 টাকা দিয়ে কি হয় বলতো? আমি যে ওইখান থেকে এখানে আসছি, আমাকে মাত্র 200 টাকা দিছি, আমি ওইখান থেকে এখানে আসছি ভাই, আমি অনেকটা হেল্পলেস হয়ে আছি। আরে বেটা তুই তো মনে কর যদি ধরে নেই মেয়েটা যদি সত্যি প্রস্টিটিউট হয়ে থাকে, রাত কাটিয়েছিস একটা মেয়ের সাথে মাংনা, বুঝছ তাই? এবারে তোর কোনো অধিকার আছে? এ বেটা জালিয়াতের বাচ্চা 5 কোণে চা মার খেবি তুই, না চেনে চা।
বন্ধুরা মেয়েটার সাথে সহবাস করে মেয়েটাকে অসুস্থ বানিয়ে মারধর করে দুর্বল বানিয়ে পিল খাইয়ে তারপর একটা মেয়েকে একা একা তার বাচ্চাকে দিয়ে ছেড়ে দিয়েছে রাস্তার মধ্যে। ভাবেন, কোনো খাবারও দেয় না, আর দিবে করতে কি নিজেরও তো খাইতে হবে না। দেখেন না এখানে মৌসুমী কি বলছে, রাজা মৌসুমী বস্তি, ঠিক আছে, ওদের মতো বস্তি না, ওরা যে রকম বস্তি ওদের মতো বস্তি না, বুঝছো? আমরা বস্তি হতে পারি। আমার জামাই আমি থাকা অবস্থায় আরেকটা বিয়ে করে না, আমার জামাইকে আমি আরেকটা বিয়ে দেই না, বুঝছো? এই কথাটা একটু লাইভে শোনাই দিবা। আর আমরা বস্তি হতে পারি, আমাদের বাসায় খাবারের অভাব থাকে না, ওদের মতো ওই যে বাসায় না খেয়ে থাকা লাগে না 2 দিন, বুঝছো? 2 দিন না খেয়ে থেকে 2000 টাকা মানুষের কাছ থেকে ধার করে নিয়ে সেটা নিয়ে খাওয়া লাগে না, বাজার করা লাগে না। এই কথাটা একটু লাইভে শোনায় দিও, বুঝছো? আর তিশা আর আমাকে এক জায়গায় দাঁড় করাইও, বস্তিকে এটা পাবলিক বলবে, ওর তো সাপড়ি না। যেগুলো কিনা অতীত আপনাদেরকে আমি বলেছি কিন্তু আপনারা বিশ্বাস করেননি। তোরে যদি এখন গুম করে ফেলায়, তিশা হাতে বলতাছ গলার উপরে পাড়া দাও, গলার উপরে পাড়া দাও, পাড়া দিয়ে ওর কাছ থেকে সত্যি কথা বাইর করো। ওরে কে পাঠাইছে? ওরে আখি পাঠাইছে, ওরে আখি পাঠাইছে, এভাবে বলতেছে। মানে ওরাই খবরটা নিয়ে গেল আর ওখানে আখির দোষ দিচ্ছে ওরা। হ্যাঁ হ্যাঁ, আমাকে ওরাই সবকিছু করে বলে কি আখি পাঠাইছে। তারপরে বলতেছে কি যে এই ভিডিও তুই করিস, তার মানে তোর সাথে পাশের বাসার ভাবির লিংক আছে, তোরে পাশের বাসার ভাবি পাঠাইছে, না হলে তোরে আরশ খান পাঠাইছে। মানে নানান জনের নাম নিতেছে ওই জায়গার মধ্যে। আমি যখন বলতেছি যে না কেউ না আমাকে কেউ পাঠায় নাই, তখন ও আমার হাতের উপর পাড়া দিয়ে দাঁড়াইছে, কয় কি এখন এই পাড়াটা তোর গলার উপর দিব, সত্যি কথা বল, তোরে কে পাঠাইছে এখানে। বন্ধুরা কি বুঝলেন, নিজের টাকায় নিয়ে গেল মেয়েটাকে বিয়ে করার জন্য। কমেন্ট বক্সের মাধ্যমে আহাদের সাথে মেয়েটার কন্টাক্ট, আপনার সাথে যে ওর সাথে কন্ট্যাক্টটা খুঁজে আহাদের সাথে, এটা কিভাবে হলো? ভাইয়া আমি ওর একটা পোস্টে কমেন্ট করছিলাম, ও একটা পোস্ট করছিল আমি বিয়ে করতে চাই, ঠিক আছে? আচ্ছা। ওইখানে আমি দুষ্টামি করে একটা কমেন্ট করছিলাম, তারপরে ওইখান থেকে একটা মেসেজ হয়েছিল, মেসেজে কথা হয়েছিল আমার ফোন থেকে। ভাইয়া সারা রাত আমার ফোন ওরা নিয়ে নিছিল, আমার ফোন থেকে সব ওরা ডিলিট করে দিছে। আচ্ছা, ঠিক আছে, আমার ফোন থেকে সবকিছু ডিলিট করে দিছে, আমার ফোনে ওরা কিচ্ছু রাখে নাই। তারপরে আমারে বলতেছে তোর ফোনের সব এক্সিস্ট আমরা রাইখা দিছি, তুই বাড়াবাড়ি করবি তোর সবকিছু ভাইরাল করে দিমু। তারপরে নিজেরাই মেয়েটাকে সাভারে ডাকি নিয়ে গেল বিয়ে করার জন্য। আর এখানে নাম দিয়েছে লাস্টে আমার আখির আর পাশের বাসার ভাবির। তোরে পাশের বাসার ভাবি পাঠাইছে, না হলে তোরে আরশ খান পাঠাইছে। হ্যাঁ রে, আমাদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই, তোর মায়ের মতো দেশ কি তুই সবাইকে ভাবস? এই মেয়েকে আমরা কোথায় পাবো বল? তোরে পাশের বাসার ভাবি পাঠাইছে, না হলে তোরে আরশ খান পাঠাইছে। বন্ধুরা কত বড় খাচারা না, কত বেয়াদব ভাবেন। আমাদের আর খেয়ে দিয়ে কোনো কাজ নাই যে আমরা যুক্তি করে মেয়েটাকে পাঠাবো, ভাবেন? না হলে তোরে আরশ খান পাঠাইছে। ডান্ডাটা কই ডান্ডাটা? বন্ধুরা আপনারা হয়তো এখানে অনেকে বলবেন যে ভাই আপনি শুধু ডান্ডার কথাই বলেন আর ভিডিও শুধু বানান, ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেন না কেন? বন্ধুরা ব্যবস্থা নেওয়া হবে এবার। যে ক্রাইমটা করেছে না, মেয়েটার সাথে আমার কন্টাক্ট হয়েছে, ব্যবস্থা এবার হবে, ওদেরকে ছাড় দেওয়া হবে না। ব্যবস্থা হবে শুধু বন্ধুরা ঘটনা এখানে হারামজাদা কি করেছে শোনেন। যেখানে মেয়েটাকে বিয়ে করতে নিয়ে গিয়েছিল, সেখানে বন্ধুরা প্রথমে যে কাজেটাকে আনা হয়েছে, সে বন্ধুরা রাগের চড়ে সেখান থেকে চলে গিয়েছিল। কেন জানেন? কারণ এই হারামজাদা এমন একটা অফার সেখানে দিয়েছে যেটা কিনা কাজে শুনে রাগে রাগান্বিত হয়ে চাগাম্বিত থোপা বানিয়ে সেখান থেকে ভেগে গিয়েছে। ও জানি কত টাকার কথা বলছে, এই যে কাবিনের জন্য কত টাকা বলছে, এটা শুনে উকিল আর এই কাজই বিয়ে করাবে না। না এই টাকায় না, এই টাকায় হচ্ছে আমরা বিয়ে পড়াবো না, এই টাকার কাবিন হয় না বলে উনি চলে গেছে। হাদুনার সাথে অনেক রাগারাগি করছে, উনি চলে গেছে। তারপরে উকিল ওরে বুঝাইছে যে এত কম হয় না, 50,000 টাকা কাবিন করো। পরে 50,000 টাকা কাবিন করাইছে, তারপরে বিয়ে হয়েছে। মানে ও আরো কম দিতে চাইছিল কাবিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিন্তা কর, ছি 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 ছি। বন্ধুরা কি বুঝলেন? 50,000 টাকা ন্যূনতম কাবিন। এই হারামজাদা এই হারামজাদা চেয়েছিল আর কম কাবিনে বিয়ে করবে, মানে 50,000 এর নিচে কাবিন নামা হয়, দেন মোর হয়। পরে 50,000 টাকা কাবিন করাইছে, তারপরে বিয়ে হয়েছে। মানে ও আরো কম দিতে চাইছিল কাবিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে কত ছিল সেটা? তুই যেটা কাজী সাহেবকে অফার করেছিলি সেটার অ্যামাউন্টটা কত ছিল? 20,000, 25,000, 30,000? আর এটা কই বন্ধুরা? শালার পুত বিয়ে করবে 2 টাকার বিয়ে, এবারে মেয়েদের জীবনের দাম নাই রে। বন্ধুরা এই কাজটা কেন করেছে জানেন? ওই যে আখিকে বিয়ে করেছিল না, ওরা তো এটাই দিতে পারে না। শালার প্রতি মিরপুর শাহালে তারা কথা দিয়ে আসছিল যে মাসে মাসে আজকে 7,000 করে টাকা দিবে, আর আখির যে কাবিনের টাকাটা দেনমোরের টাকাটা সেটাও দিয়ে দিবে, কিন্তু দিতে পারে না হারামজাদাই। তো এই কারণে ট্রিক্স করে চেয়েছিল 50,000 এর নিচে যদি কোনো কাবিন থাকে। বান্ধবী বলে মাংনা বিয়ে করে না, বিয়ে করলে কেন? বিয়ে কেন করলে? তুই পতিতালে চলে যেতি। আমরা তোরা তো প্যারা কেন রে? কিরে শালার পুত, শরীরে তো মনে করে নাই কিছুই, একটা যদি মারে তাহলে তার একটা মারার জায়গা থাকবে না। তোরা তো তেজ কেন? ও জানি কত টাকার কথা বলছে, এই যে কাবিনের জন্য কত টাকা বলছে, এটা শুনে উকিল আর এই কাজই বিয়ে করাবে না। না এই টাকায়
না, এই টাকায় হচ্ছে আমরা বিয়ে পড়াবো না, এই টাকার কাবিন হয় না। তো এবার চিন্তা করেন, এরা এই ধরনের মন মানসিকতা নিয়ে চলে, মেয়েদেরকে কমেন্ট বক্সে কিংবা মেসেঞ্জারে বিভিন্ন পোস্টের মাধ্যমে গালাগালি করে। ওরে আমি খোদার কসম এটা কইলাম, তোর বোদা দিয়ে আমি বাস ঢুকাইতাম। চুপ করো চুপ করো। তারপর আবার ফেসবুকে এসে মিডল ফিঙ্গার দিয়ে নাচানাচি করে। যদি কেউ পতিতালয় খুঁজে না পান, ঠিক আছে, যদি কেউ পতিতালয় খুঁজে না পান, তাহলে তিশার বাসায় যাবেন। তিশার বাসা হচ্ছে একটা পাক্কা পতিতালয়, ঠিক আছে। ওইখানে একটা মানুষ তো ভদ্র পোশাক আশাক পরে না, এতগুলো ছেলে পেলে বাসাটার মধ্যে ভদ্র পোশাক আশাক তো পরেই না, ঠিক আছে। বুক বের করে করে ওদের সামনে ঘুরে বেড়ায়। বন্ধুরা দেখুন, মেয়েটা আমাকে নিজে যে কথাটা বলেছে যে ভাইয়া হ্যাঁ আমি খারাপ মেয়ে, বাট আপনারা যেটা ভাবছেন আমি সেই টাইপের কোনো কিছু না। ভাইয়া আপনাকে সত্যি কথা বলি, আমি খারাপ মেয়ে, ঠিক আছে। আমি কারোর সাথে শুই নাই ভাইয়া। আমি খারাপ ড্রেস পরে হয়তো শর্ট ড্রেস পরে ভিডিও বানাইছি, কিন্তু কারোর সাথে শুই নাই ভাইয়া। বন্ধুরা মেয়েটা যা মন যায় তা হোক, আমরা মোটামুটি ধারণা করতে পারি কে কতটুকু কি টাইপের হতে পারে। বাট আমার কথা হচ্ছে একটা মেয়েকে বিয়ে করে এরকম ছিনিমিনি খেলা, মেয়েটার দোষ আছে। আমি এটা জানি যে মেয়েটার যাওয়াটা ঠিক হয় নাই। যখন মেয়েটা ভালোভাবে জানতো যে আখিয়াপুর সাথে কি করেছে, দীপার সাথে কি করেছে, তারপরে মেয়েটা কেন গেল, এটা হচ্ছে মেয়েটার দোষ। আর বন্ধুরা এখানে কি করেছে গেমটা শুনেন। তিশা সবকিছু জানতো, তিশাই বিয়েটা করিয়েছে, কিন্তু তিশা এখানে ভালো সাজার জন্য কি পাট্টা নিয়েছে শোনেন না। তো আমার কথা হচ্ছে আপনি এই হঠাৎ আপনি তো জানেন ওরা কিরকম, তাই না? আপনি ওদের সাথে কন্ট্যাক্ট করে কিংবা ওদের বাসা আপনি গেলেন কেন? ওদের কথা আপনি রাজি হলেন কেন? ওরা তো ভালো না। আমাকে বলছে যে তুমি হচ্ছে যে আমার সাথে আসবা, সংসার করবা, তোমার মতো তুমি সংসার করবা, জাস্ট বাচ্চাটাকে হচ্ছে মানে ওরা ভিউজ এর জন্য বলছে, আমি তো আর এটা জানি নাই। বলছে তোমার বাচ্চা একটা পরিচয় পাবে, আখির সাথে অতীতে যা হয়েছে, আমাকে বলে আখির সাথে অতীতে যা হয়েছে সেটা তোমার সাথে কখনোই হবে না। আমি তো বুঝতে পারছি আমার কোন কোন দোষের কারণে আখি চলে গেছে, আমি ওইগুলো সব শুধরায় নিব, ঠিক আছে। শুধরায় নিয়ে আমি সব ঠিক করে নিব, তুমি টেনশন করো না। আরএস টাওয়ারে নিয়ে গেছিল, আরএস টাওয়ারে ওর একটা উকিল আছে, সেই উকিলের ওইখানে কাজী আসছে। প্রথমে কাজী বিয়ে পড়াবে না, চলে গেছে। তারপরে আরেকটা কাজী আনছে, আনার পরে বিয়ে টিয়ে করানোর পরে ওই রাত 12টার সময় আমাকে নিয়ে বাসায় গেছে। আর আগে থেকে তো তিশা জানতোই আমি যাবো, এটা তো স্ক্রিপ্টেড ছিল। হ্যাঁ, আমাকে বলে নিয়ে গেছে তুমি যাই ক্যামেরা দেখলেই তুমি স্টার্ট করে দিবা, তুমি কান্নাকাটি করবা, তিশার কাছে হাতে পায়ে ধরবা, ধরে তুমি তিশার কাছে মাপ চাওয়া শুরু করবা আর বলবা আমাকে জায়গা দেন, আমাকে বিশ্বাস করেন, আমাকে একটু থাকার জায়গা দেন, এসব বলে কান্নাকাটি করবা, যাতে পাবলিক তিশাকে না ধুইতে পারে, তোমাকেও যেন কিছু করতে না পারে। আর যদি পাবলিক হঠাৎ করে জানে তোমাকে বিয়ে করে নিয়ে আসছি, পাবলিক আমাদের তিনজনকে ধুলাই করবে। মানে তুই কিছু জানতি না? হ্যাঁ, তোর পায়ে হাতে ধরতে হইব বাসায়, পরে তুই প্লেস দিবি। যখন তুই কোনো কিছু জানোসই না, তুই মেয়েটাকে ঢুকতে দিলি কেন ঘরে? মেয়েটাকে ঢুকে সবকিছু অ্যাকসেপ্ট করে আবার তুই চলে গিয়েছিস শুটে। আদার মেয়েটাকে একসাথে রেখে সুযোগ করে দিয়ে তুই চলে গিয়েছিস শুটে। মানে মেয়েটাকে এটা বুঝিয়েছে যে আমি অনেকটা রাত, আমি সবাইকে নিয়ে বাইরে চলে যাচ্ছি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর এইখানে খালি ঘরের মধ্যে বুঝতে পারছেন না আহাদের সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়েছে। মানে নিজের জামাইকে সুযোগ করে দাও যে মেয়েটার ইজ্জতটাকে লুটুপুটে নিয়ে নাও। আহাত কত বড় জঘন্য ক্রিমিনাল মেয়ে তুই ভাব। বন্ধুরা এবার আমার কাছ থেকে আসল কানে শোনেন, মেয়েটা আমার সাথে কন্ট্যাক্ট করছে, শি ইজ ইন মাই কন্ট্যাক্ট রাইট নাও। আচ্ছা আপু শোনেন, আমি আসলে এখন তো অনেক রাত হয়েছে, আপনি টেনশন করেন না, কান্নাকাটি করেন না। আপনি এখন যেখানে আছেন, বর্তমানে যেখানে আছেন, হ্যাঁ আপনি কষ্ট করে সেখানে আপনার মানে যে জ্ঞানী আছে তাকে নিয়ে আপনি সেখানকার নিকটবর্তী থানায় গিয়ে একটা জিডি করে রাখেন সমস্ত ডিটেল দিয়ে। বাট আপনি এটা বলবেন যে পুলিশ যেন তাদেরকে ফোন টোন এখন না দেয়, ঠিক আছে? আপনি জাস্ট জিডি করেন, জিডি করতে কোনো টাকা পয়সা লাগে না আপু। আপনি জিডি কথা বললেই, আপনার কথা আপনি যে বললেই সমস্ত ডিটেল দিলে আপনি একটা জিডি করতে পারবেন, ঠিক আছে? আপনি একটা জিডি করেন, তারপরে কি হয় না হয় সেগুলো আমরা আসি, টেনশন করেন না। আমি যেহেতু আসি, তারপরে সোশ্যাল মিডিয়া আরও আপুরা ভাইয়ারা আছে, আপনার কোনো কিছু হবে না। যদি প্রয়োজন পড়ে ওদের বিরুদ্ধে মামলাটা আমরা যা যা করা লাগে সব করে দিব না, ঠিক আছে? ভাইয়া আমি অনেক ভয়ে আছি ভাইয়া, আমার কেউ নাই, একটা মানুষ ভাইয়া। বুঝতে পারছি, আপনি ভয়ের কিছু নাই আপু, ভয়ের কিছু নাই। আপনি কষ্ট করে আপনি জিডিটা করেন আর আপনার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, আপনি টেনশন করেন। আপনার চাকরি বাকরি আমি প্রয়োজনে আমি আপনাকে হেল্প করবো, সমস্যা না। আপনি কান্নাকাটি করেন না আর কোনো টেনশন করেন না। প্রাথমিক অবস্থা যেটা করার আপনি একটা জিডি করেন। আর আপনি এখন কোথায় আছেন এটা কাউকে বলবেন না কিন্তু, বুঝতে পারছেন? না 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 বলি নাই ভাইয়া, কিন্তু আমার ফোন নাম্বারটা ওরা জানে, যদি আমার লোকেশন ট্র্যাক করে ওরা। না না এত সোজা না, ওদের কথা মতো ওরা বললে ওদের কথা মতো লোকেশন ট্র্যাক করবে না, ওরা চাপাবাস। আর ওই যে মামাটা আমার যাদের কথা বলছে না, ওই লোক হচ্ছে ভদ্রলোক, ওই লোক ওদের কথা আসবে না। উনি একজন মুরব্বী মানুষ, ওনাকে আমাকে ফোন করেছিল, কিন্তু ওনাকে আমি বুঝে বলছি যে আঙ্কেল আমি আপনাকে সম্মান করি, আমি আপনার কথাটা রাখতে পারলাম না। তখন উনি আমাকে বলছে আচ্ছা ঠিক আছে বাবু, আমি তোমাকে কিছু বলবো না। তো এইগুলো হচ্ছে ওদের ফাফর ভাওতাবাজি, ওদের কোনো কিছু না। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা ক্রাইম করে তাদের পক্ষে তো পৃথিবীর কেউই থাকে না, তাই না?
ক্রাইম তো করছে ওরা। হ্যাঁ, আমাকে ভাইয়া ও ভাইয়া আমাকে বলে কি যে তোরে যদি গুম করে ফেলায় আমি তিশা তোরে গুম করার ক্ষমতা রাখি, তুই জানিস? আমাকে বলতেছে। চিন্তা করছেন কত বড় ক্রিমিনাল আর কত বড় খারাপ। একে তো ভিউজের জন্য একটা হ্যাঁ, তোরে অসহায় গুম মেয়েকে নিয়ে করলে গেছে। বলছে কি তোকে যদি গুম করি এই ডিএইচএস এর মধ্যে তোর কোন বাপ আসবে বল তোরা খোঁজার জন্য? জঘন্য জঘন্য। আপনি এগুলো আপনি কষ্ট করে পুলিশকে সব কিছু বলবেন, ঠিক আছে? যেখানে আপনি জিডিটা করবেন সেখানে বলবেন। আর প্রথমে আপনি জিডিটা করেন, কারণ থানা এটা জানা রাখাটা উচিত, কিন্তু বলবেন যে ওদেরকে ফোন টোন করতে না, ঠিক আছে? দেন আমরা যদি সেই জিডির কপিটা নিয়ে জায়গা মতো যাই কোর্টে, তাহলে সেখানে যাওয়ার পর একজন অভিজ্ঞ উকিলের মাধ্যমে যে কোনো টাইমে মামলা হয়ে যাবে। আর যে ফোন থেকে যেগুলো ডিলিট করেছ না ওগুলো আনা 2 মিনিটের ব্যাপারে আরশ খানের কাছে, বুঝছস? সমস্ত প্রমাণের ফোন থেকে বের করবো, বুঝছস না? নিজেদেরকে বহু চালাক বাবা, হ্যাঁ? আর সেই সাথে মেয়ের ডিএনএ টেস্ট, মেয়ের সাথে যেটা যেটা করেছে ডিএনএ টেস্ট করলে তো আহাত বান যে চল শালার পুত তর্ক কচল টেন্নাসকে সোজা করুন। হারামজাদা ফার্ম গেট নিজেদেরকে অনেক চালাক মনে করেছে। আমরা তো সবকিছু লিখে রেখেছি, এগুলো কোনো গণ্য হবো না কোর্টে। জোর করে সবাই সবাই লাগাইতে পারে। বন্ধুরা যে মিথিলাকে দেখেছেন না, আকির ভাই জোর করে একটা ভিডিও করেছিল। আমার চ্যানেল নাম জমিথিলা 350। আমার আইডিটা আমি রাসেল ভাইয়ের কাছে সেল দিছি, তো আমি টাকাটা আমি ভালো মতো পেয়ে গেছি আমার হাতে। তো এখন থেকে আইডির ওনার রাসেল ভাইয়া। তো আমি যদি পরবর্তীতে কোনো রকম আইডি নিতে চাই তাহলে ভাইয়া পুলিশ কেস বা মামলা করতে পারবে, যে কোনো লিগ্যাল অ্যাকশন নিতে পারবে। আর বন্ধুরা সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার কি দেখেন, মেয়েটাকে বিয়ে করলি, বাসায় প্লেস দিলি, তোর জামার সাথে সহবাস করালি, পরের দিন মেয়েটাকে নিজের কাপড় দিলি, তারপর মেয়েটাকে সবটি মিলে টর্চার করলি, মারধর করলি, খাটের থেকে লাথি দিয়ে ফেলে দিলি, জোর করে পিল খাওয়াইলি, তারপর মেয়েটা চলে আসলো লাইভ করলো, তারপরে তোরা থানায় গিয়ে মেয়েটার লাইভ গুলো সব ডিলিট করাতে চাইলি। দেন এত কিছুর পর তুই একটা সিদ্ধান্ত নিলি যে 4 বছরের বৈবাহিক সম্পর্ক তুই ত্যাগ করতে চলেছিস। হ্যাঁ, প্রথম কেন করলি না? কিরে নাটকবাজ মহিলা, বড় কোনো অশিক্ষিত মূর্খ। কারণ বন্ধুরা বুঝুন নাই, ওই যে মেয়েটা বলেছে না যে আমি আর্মি ক্যাম্পে গিয়েছিলাম, বন্ধুরা মেয়েটাকে শিখিয়ে দিয়েছে দেখেন না আমার সাথে যেন কন্ট্যাক্ট না করতে পারে। ভাবেন না, আসার সময় আমাকে বলছে যে আমি যদি আপনার সাথে যোগাযোগ করি আপনি অবশ্যই আমাকে খুঁজবেন। হ্যাঁ, আপনার সাথে যদি আমি যোগাযোগ করি, আপনাকে যদি আমি কিছু বলি তাহলে ওরা আমারে গুম করে ফেলে দিবে। আমার 6 বছরের একটা বাচ্চা আছে এতিম, আমার বাচ্চাকে ওরা গুম করে ফেলবে। কেন রে এত ভয় পাস? আবার বন্ধুরা মেয়েটাকে বলে দেয় যে আমি বলে মেরে বলে খুঁজুম। তুই জানিস আমি খুঁজুম না, আসার সময় আমাকে বলছে যে আমি যদি আপনার সাথে যোগাযোগ করি আপনি অবশ্যই আমাকে খুঁজবেন। আর বন্ধুরা বলেছে এখানে কত বড় মিথ্যা কথা। ভাবেন যে বিয়ের 3 মাস পরে জানতে পেরেছে যে আহাদ নাকি বিবাহিত, অথচ 6 বছর আগে আহাদের পোস্টার কমেন্ট। তো এই ধরনের মিথ্যাবাদী মেয়েদেরকে কি করতে মন চায় বলেন তো? বন্ধুরা কে সত্য বলছে কে মিথ্যা বলছে সবটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা জনগণ, আপনাদের যথেষ্ট জ্ঞান আছে, আপনারা সবাই জানেন কে কিভাবে মিথ্যা বলতে পারে, কে কিভাবে সত্য বলতে পারে। মেয়েটা খারাপ, মেয়েটা অন্যায়কারী, মেয়েটা নোংরামি করে, মেয়েটা গিয়েছে, এটাই মেয়েটার দোষ। কিন্তু ওরা যেটা করেছে এটার কোনো ক্ষমা নেই। বন্ধুরা কি কি করতে হয়, কোথাও কোথাও যেতে হয়, কি কি করা লাগে সব বের করা যাবে। মেয়েটাকে যে মারধর করেছে জেনুইন একদম মেডিকেল সার্টিফিকেট যা যা দরকার সবকিছু বের করা যাবে, কোনো ব্যাপার নয়। আর প্রয়োজনে এগুলো আমি করব, হেল্প আমি প্রয়োজনে করব, ভালো কাজ প্রয়োজনে আমি করব। কিন্তু তারপরও তোমার মতো চিশাকে আরে লুচ্চাটাকে যার কিনা খালি ছটফট করে সব জায়গায়, তোদেরকে শিক্ষা দিয়ে ছেড়ে দিব, বুঝছ নাই? আর যে তোর মা ওই বাক্সে কই কুলশন গিয়েছেন আনটি আপনি বাচ্চার বাচ্চার কাছে। বন্ধুরা চিন্তা করেন, ভাবেন একটা ছেলে বিবাহিত, তার বউ আছে, তার বউ থাকা সত্ত্বেও তাকে দিয়ে কাজ করা, ভাবেন তাও একেবারে খারাপ নোংরা কাজ। একটা মেয়েকে অত্যাচার করছে সেটা তো ওরা সহযোগিতা করেছে, ভাবেন। আর যে ইরফান শালার পুত্র চিন্তা করিস না, যেগুলো করছিস মেয়েটা যদি কিছু নাও করে এমনিও পেয়ে যাবি, বুঝছ নাই? বন্ধুরা মেয়েটার সারা শরীরে স্পট ভরা, মেয়েটা যা যা ছবি তুলো সব ছবি তুলে রেখেছে। তো বন্ধুরা এই সমস্ত কিছু দেখার পর জানার পর আপনাদের কি মতামত সেগুলো সবাই কমেন্ট করে জানাবেন। আর নতুন যারা এখানে আছেন তারা সবাই কিন্তু মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে ফাইটের চ্যানেলের পাশে কিন্তু সবাই থাকবেন। আর ভিডিওতে মনে করো অবশ্যই একটু লাইক করে দিতে ভুলবেন না। তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ਤੈਨੂੰ ਸ਼ਰਾਰਤ ਸਿਖਾਵਾਂ ਜਦੋਂ